এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 7 ডিসেম্বর 2015-তে ঘটেছিল। গুজরাতের আমরোলি বলে একটা জায়গায় শীতল রোডে একটা সোসাইটি আছে, সেখানকার একটা বাংলোতে একটা ফ্যামিলি থাকতো। তো ফ্যামিলির যে বাবা ছিল সে হচ্ছে একজন উকিল আর মা ছিল একজন নার্স, আর তাদের দুজন ছেলে মেয়ে। মেয়ের নাম হচ্ছে নিকিতা, বয়স 17 বছর। ছেলের নাম সিদ্ধার্থ, বয়স ছিল 24 বছর। তো মা বাবা তারা কাজে বেরিয়েছিল, প্রত্যেক দিন যেমন তারা যেত। দুপুরবেলায় মেয়ে আর ছেলে দুজন ঘরেই ছিল। হঠাৎ করে বিকেলে 4টে সাড়ে 4টের দিকে তার মেয়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে আর জোরে জোরে চিৎকার করে প্রতিবেশীদেরকে ডাকতে শুরু করে যে আমার দাদার কিছু একটা হয়ে গেছে। প্রতিবেশীরা ছুটে আসে, এসে দেখে যে একটা চেয়ারের ওপরে সিদ্ধার্থ বসে আছে। তখন সেই সময় কিন্তু সে বসেছিল না, চেয়ার সমেত সে উল্টে পড়ে আছে। চেয়ারে তার দুটো হাত হ্যান্ডেলে বাঁধা রয়েছে, তার চোখ কালো পট্টি দিয়ে বাঁধা রয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে যে আঘাত করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে, সেখান থেকে রক্তও বেরোচ্ছিল। তারা সঙ্গে সঙ্গে তাদের মা বাবাকে খবর দেওয়া হয়। প্রতিবেশীরা তাকে নিয়ে হসপিটালে চলে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার চেক করে বলে দেয় যে সিদ্ধার্থ কিন্তু আর বেঁচে নেই। আরও কাঁদতে শুরু করে সিদ্ধার্থের মা বাবা বোন সবাই মিলে। এবার যেহেতু এরকম হঠাৎ করে একটা 24 বছর বয়সী ছেলে মারা গেছে, পুলিশ কেস তো ছিলই, পুলিশকে ডাকা হয়। পুলিশ দেখে, পুলিশ কিন্তু সবাই এত কান্নাকাটি করছিল বলে বিশেষ কিছু জিজ্ঞাসাবাদ করে না। তারপরে পুলিশ আশেপাশের সব জায়গায় খোঁজ খবর নেয় যে ওই সময়ের মধ্যে কেউ ওই বাড়িতে এসেছিল কিনা। তো দেখা যায় যে না, ওই বাড়িতে বাইরে থেকে কেউ আসেনি, শুধু বোন আর ভাই দুজনেই ওই বাড়িতে ছিল। এবার বোনকে পুলিশ জিজ্ঞেস করে। পুলিশ যখন বোনকে জিজ্ঞেস করে, বোন বারবার কিন্তু আলাদা আলাদা রকম কথা বলতে শুরু করে। মানে কখনো সে বলছিল যে তার দাদা সুসাইড করেছে, কখনো সে বলছিল যে কে করেছে সে কিছুই জানে না, সে অন্য ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ যখন সে একটা আওয়াজ পায়, এসে দেখে যে তার দাদা এইভাবে চেয়ারটা সমেত উল্টে পড়ে রয়েছে, আর সে জানেই না যে কি হয়েছে। তারপরে পুলিশ যখন তাদের বাড়িতে এসে সেদিন চেক করলো, তখন দেখলো যে তার জামা কাপড় কেচে মেলা রয়েছে। পুলিশ জিজ্ঞেস করলো যে জামা কাপড়টা কেন মেলা হয়েছে। সে বলল সে কিছুক্ষণ আগে স্নান করেছিল, সেই জন্য জামা কাপড় মেলেছে। পুলিশ কোথাও কোথাও রক্তের ছিটে ফোটা দাগও দেখে, কিন্তু এটাও দেখে যে সেগুলো কিন্তু মুছে ফেলা হয়েছে। পুলিশ কিন্তু বুঝতে পারে যে রক্তর দাগ ছিল, সেগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এখনো একটু আধটু ছিটে ফোটা দাগ লেগে রয়েছে। তারপরে কিচেন নাইফ দিয়ে আঘাত করা হয়েছিল, সেটাও বোঝা যায়, পোস্টমর্টমেও বোঝা যায়। আর কিচেন নাইফটাও কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এবার পুলিশ কিন্তু বারবার সেই মেয়েটাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। প্রথমে সে কিছুই বলতে রাজি না হলেও পরে পুলিশ যখন নানা রকমভাবে তাকে বুঝিয়ে জোর দিয়ে বলতে বলে, তখন সে বলে যে সে নবনীত বলে একটা ছেলেকে ভালোবাসে বেশ কয়েক বছর ধরে। নবনীত তাদেরই বাড়ির কাছাকাছিই থাকে। নবনীতের বাবা একজন জেলা পরিষদের মেম্বার, যথেষ্ট ধনী পরিবার, রাজনীতিক একটা ক্ষমতাশালী পরিবার। কিন্তু তার এই প্রেমের ব্যাপারটা তার দাদা সিদ্ধার্থ কিছুদিন আগে জেনে ফেলেছিল। জেনে ফেলার পরে সে ব্যাপারটা নিজের বাবা মাকে এসে জানায়। বাবা মাকে জানাবার পরে বাবা বলে যে ওই ফ্যামিলিটা একদমই ভদ্র ফ্যামিলি নয়, অতএব ওই বাড়ির ছেলের সাথে কোনো রকম সম্পর্কে যাওয়া যাবে না। বাবা মা সবাই মিলে মেয়েকে বুঝিয়েছিল, কিন্তু ওর যে দাদা সিদ্ধার্থ সব সময় তাকে খুব শাসন করত, সব সময় তাকে পাহারা দিয়ে রাখতো, সে যেন ফোনে নবনীতের সাথে কথা না বলে, বাইরে কোথাও দেখা না করে। তো তার এই ব্যাপারগুলো একদম ভালো লাগছিল না। সেই জন্য সে মনে মনে প্ল্যানিং করেছিল যে কিভাবে দাদাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। দাদা যদি না থাকে,
বাবা যদি না থাকে তাহলে কিন্তু তাকে কেউ শাসন করবে না। সে দাদাকে তো মেরে ফেলেইছে, সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে রেখেছিল যে কিছুদিন পরে বাবাকেও এই একইভাবে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সে একটা চেষ্টা করবে। এটা কিন্তু সে নিজে মুখে পুলিশকে বলেছিল। দাদার সাথে এই ধরনের প্ল্যানিং বা কি করে সে এটা করলো সেটা যখন পুলিশ জানতে চায় তখন সে বলে সে একটা খুব ভালো ক্রাইম শো কিছুদিন আগে টিভিতে দেখেছিল। সেই ক্রাইম শোতে স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনো এক বিশেষ কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। তখন স্বামী স্ত্রীকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এইভাবেই একটা গেম খেলেছিল। স্বামী স্ত্রীকে চেয়ারে বসিয়ে বলেছিল যে আজকে আমরা একটা গেম খেলবো, তো তোমাকে বসিয়ে দিচ্ছি, তোমার হাতটা বেঁধে দেবো আর চোখটাও বেঁধে দেবো, তারপরে কোনো জিনিস তোমার সামনে এসে রাখবো আর তুমি হাত দিয়ে দেখে বলবে যে জিনিসটা কি। তো খুব ইন্টারেস্টিং একটা গেম সেটা স্ত্রীর মনে হয়েছিল। স্বামী স্ত্রী সেই গেমটা খেলতে খেলতে স্বামী কিন্তু কিচেন নাইফ দিয়ে স্ত্রীকে আঘাত করে তাকে মেরে ফেলেছিল। সেই 17 বছরের নিকিতা ওই প্রোগ্রামটা দেখেই মনে মনে ভেবেছিল ঠিক এইভাবে সেও নিজের দাদাকে নিজের প্রেমের পথে বাধা করছে, সেই জন্য তাকে রাস্তা থেকে এইভাবেই সরিয়ে দেবে। তো এই প্ল্যানিংটা সে বেশ কিছুদিন আগেই করেছিল, সেই জন্য সে মাঝে মাঝেই দাদার সাথে এই ধরনের খেলাগুলো খেলতো। ঘটনার দিনও সে নিজের দাদাকে বলে যে চলো আমরা আবার সেই খেলাটা খেলি, কিন্তু তার দাদা বলল যে না আজকে ইচ্ছা নেই। কিন্তু বোন বারবার রিকোয়েস্ট করতে দাদা আর না করেনি। দাদা বলেছে ঠিক আছে। এবার দাদাকে সে চেয়ারে বসিয়ে দেয়, হাত দুটো বেঁধে দেয়, চোখটাও বেঁধে দেয়, বলে আমি একটা একটা জিনিস আনবো, তুমি আন্দাজে হাত দিয়ে দেখে বলবে যে জিনিসটা কি। তো তাই করে। প্রথম কিছুক্ষণ তারা সত্যি সত্যিই খেলছিল। তারপরে সে কিচেন থেকে একটা ছুরি নিয়ে আসে। আসার পরে সে কিন্তু নিজের দাদাকে বলে এই ছুরিটা দিয়ে আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলবো। তার দাদা খুব হাসে। তো সে বারবার অভিনয় করার মতো করে তার কাছে গিয়ে ছুরিটা তার গায়ে একটু একটু আঘাত করছিল। তখনও কিন্তু তার দাদা সে যে এই ধরনের একটা মারাত্মক প্ল্যানিং করে রেখেছে সেটা একবার এক মুহূর্তের জন্য সে ভাবেনি। সে বোনের এই কাজে বা বোনের এই খেলাতে হাসছিল, কিন্তু হঠাৎ করে এইভাবে করতে করতে সে কিন্তু সত্যি করেই কিচেনের নাইফ দিয়ে আঘাত করতে শুরু করে। দাদা এবার কিন্তু অবাক হয়ে যায়। সে চিৎকার করতে চাইছিল, পালাতে চাইছিল, পালাতে গিয়ে সে কিন্তু তার হাত পা সবই বাঁধা, সে চেয়ার সমেত উল্টে পড়ে যায়। তখনও কিন্তু তার বোনের মায়া হয়নি। সে বারবার আঘাত করে। আঘাত করার পরে সে নিজের জামা কাপড়গুলো পাল্টে ফেলে, পাল্টে ধুয়ে মেলে দেয়, যেখানে যেখানে রক্তের ছিটে ফোঁটা পড়েছিল সেগুলো মুছে ফেলে, কিচেন নাইফটা ধুয়ে আবার সেই জায়গাতে রেখে দেয়। কিছুক্ষণ ওয়েট করে যাতে তার দাদা আর কোনোভাবেই বেঁচে না থাকে। তারপরে ছুটে বাইরে যায়। বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি করে লোকজনকে জড়ো করে। লোকেদেরকে বলে দাদা নিজে সুসাইড করেছে, কখনো বলে বাইরের কেউ এসে এইসব করেছে কারণ সে ঘুমিয়ে গেছিল। আশেপাশের প্রতিবেশীরাও বলে যে এই ধরনের একটা এত বড় ঘটনা ঘটে গেছে আর মেয়েটা ঘুমিয়ে আছে পাশের ঘরে, এটা কি করে হতে পারে। তো সবার সন্দেহ হচ্ছিল, সেই জন্যই মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই ধরনের একটা ঘটনা সবার সামনে আসে। এমনকি সে নিজে মুখে বলেছিল যে তার বাবাকে আর দরকার হলে মাকেও সেই একইভাবে রাস্তা থেকে সরিয়ে দিয়ে সে নবনীতের সাথে ঘর সংসার করবে, এটাই ভেবেছিল মাত্র 17 বছর বয়সে। তখনও কিন্তু সে নাবালিকা। এই ঘটনা বা নিজের মুখে এত কিছু বলে ফেলার পরেও তার যে বাড়ির লোকজন মানে তার মা বাবা, তার বাবা তার কেস লড়ছিল, তার বাবা মনে প্রাণে চাইছিল মেয়েকে কিভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আর তার বাবা মা বলছিল যে আমাদের মেয়ে এই ধরনের মেয়েই নয়, সে এই ধরনের অপরাধ করতেই পারে না, আমরা ভাবতেই পাচ্ছি না। আমাদের মনে হয় আমাদের মেয়ে যেগুলো করেছে এর সাথে কেউ নিশ্চয় তার সঙ্গ দিয়েছে, আর হয়তো নবনীত তাকে শিখিয়েছে, সেই জন্যেই মেয়েটা এইভাবে এই কাজটা করেছে। কিন্তু পুলিশ যখন খতিয়ে দেখে ভালো করে, নবনীতের কাছেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল,
আর তাদের কল ডিটেল যখন দেখা যায় তখন সত্যি সত্যি নবনীতের সাথে মেয়েটার কোনো কথা হয়নি ঘটনার আগে বা পরে। তো নবনীত ছিল নির্দোষ, মেয়েটারই সব দোষ ছিল, বা মেয়েটা নিজে নিজেই এই প্ল্যানিংগুলো বা এই মারাত্মক প্ল্যানিংটা শুধু মেয়েটা নিজে একা একাই একটা টিভি সিরিয়াল দেখে করেছিল। তো মেয়েটা নাবালিকা ছিল, খুব বেশি দিনের তাকে জেল তো বলবো না, সংশোধনাগার, তো 3 বছর তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। তারপরে সে কিন্তু নিজের মা বাবার কাছে আবার ফিরে এসছে, মা বাবার কাছে যথেষ্ট আনন্দে ঠিক আগের মতো জীবনযাপন করছে।